এবার ধরো কোনো একটা জিনিস ইকুইলিব্রিয়ামে আছে, when at equilibrium, তার মানে কি এই যে কে এর ভ্যালুটা কিউ এর ভ্যালু সমান হবে তখন তোমার কে সি আর কিউ সি ইকুয়াল হয়। তার মানে যখন অ্যাট ইকুইলিব্রিয়াম তখন আমরা লিখতে পারি যে ডেল জি ইকুয়াল টু ডেল জি নট প্লাস আর টি এল এন, তখন কিউর বদলে আমি কি লিখতে পারি, কে লিখতে পারি ইকুয়াল টু জিরো, কারণ গিবস এনার্জি তো জিরো হয়ে যায় তখন। তাহলে এটা আমরা লিখতে পারি যখন অ্যাট ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এক্সোথার্মিক কি হয়, টেম্পারেচার বেরিয়ে চলে যায়। তার মানে টেম্পারেচার যখন কমে যাবে তখন আমার এখানে যদি আমি ডিক্রিজ ইন টেম্পারেচার করে দিই, ডিক্রিজ ইন টেম্পারেচার যদি আমি করে দিই তখন আমার এক্সোথার্মিক রিঅ্যাকশন হতে শুরু করবে, এক্সোথার্মিক রিঅ্যাকশন হতে শুরু করবে। ওয়েলকাম টু পিটিওস একাডেমি। আমরা পড়ছিলাম ইকুইলিব্রিয়াম। এর আগে আমরা তিনটে পার্ট অলরেডি কভার করে ফেলেছি। আগের পার্টে আমরা পড়েছিলাম ওই যে ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অ্যাপ্লিকেশন অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এইগুলো। পার্ট 4 এ আমরা দেখব কে কিউজি রিলেশনশিপস, লে চ্যাটালিয়া প্রিন্সিপাল, আর হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ইকুইলিব্রিয়াম। তাহলে আজকের প্রথম টপিক আমাদের কে কিউ জি রিলেশনশিপ। এদের মধ্যে কি কি রিলেশন আছে? প্রথম কথা আমাদেরকে জানতে হবে কে কিউ জি টা জিনিসটা কি। কে যেটা আমরা জানি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আচ্ছা কিউটা আমরা জানি রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট, আর জিটা হচ্ছে গিবস এনার্জি। যখন আমরা থার্মোডাইনামিক্স পড়ছিলাম, যারা যারা পড়েছো তারা জানবে, তখন আমি বলেছিলাম যে এই গিবস এনার্জিটার উপরে কোন একটা গিবস এনার্জিটা দেখে আমরা বলতে পারি যে কোন একটা রিঅ্যাকশন স্পন্টেনিয়াস কি নন স্পন্টেনিয়াস। ঠিক আছে, যদি আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি, যদি এই যে গিবস এনার্জিটা আছে যদি গ্রেটার দেন লেস দেন 0 হয়, বা যদি গিবস এনার্জিটা আছে যদি গ্রেটার দেন 0 হয়, যদি গিবস এনার্জিটা ইকুয়াল টু 0 হয়, এই তিনটে কন্ডিশন, তিনটেই তো কন্ডিশনাল, কোন একটা 0 থেকে বেশি বা 0 থেকে কম বা ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার যদি আমার 0 থেকে গিবস এনার্জিটা কম হয়, যদি কম হয় তার মানে এটাকে বলবো স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। স্পন্টেনিয়াস রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হচ্ছে। ঠিক আছে, যদি কম হয় তাহলে বলবো নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। আর যদি 0 হয় তাহলে বলবো অ্যাট ইকুইলিব্রিয়াম। 0 মানে অ্যাট ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। এত দূর অবধি বোঝা গেছে? আচ্ছা, এবার ওখান থেকে আমরা দেখেছিলাম যে গিবস এনার্জিটাকে আমরা কিভাবে ডিনোট করি, যে ডেল জি ইকুয়াল টু ডেল জি নট প্লাস আর টি এল এন কিউ। ঠিক আছে, এই যে এল এন কিউ, এই যে কিউটা, এটা তোমার কি হচ্ছে রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট। আর এই যে ডেল জিটা, এইটা আমার কি বলতো, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি, স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি। ঠিক আছে, এগুলো তোমরা জানো, তা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এবার ধরো কোনো একটা জিনিস ইকুইলিব্রিয়ামে আছে, when at equilibrium, তার মানে কি এই যে কে এর ভ্যালুটা কিউ এর ভ্যালু সমান হবে তখন তোমার কে সি আর কিউ সি ইকুয়াল হয়। তার মানে যখন অ্যাট ইকুইলিব্রিয়াম তখন আমরা লিখতে পারি যে ডেল জি ইকুয়াল টু ডেল জি নট প্লাস আর টি এল এন, তখন কিউর বদলে আমি কি লিখতে পারি, কে লিখতে পারি ইকুয়াল টু জিরো, কারণ গিবস এনার্জি তো জিরো হয়ে যায় তখন। তাহলে এটা আমরা লিখতে পারি যখন অ্যাট ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে একটা জিনিস আমাদের কি ক্লিয়ার হলো, যে ইকুইলিব্রিয়ামে যখন আছে তখন এই জিনিসটা আমরা লিখতে পারি। এই জিনিসটা যদি আমি লিখতে পারি, এখান থেকে আর কি করতে পারি, তাহলে এই টোটালটা ইকুয়াল টু 0, এই টোটালটা ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে আমরা করতে পারি ডেল জি নট ইকুয়াল টু মাইনাস আর টি এল এন, কে কে সি বলে দাও, কোনো সমস্যা নেই, কে সি লিখে দাও, হলো। মানে এটাকে ওই দিকে পাঠিয়ে দিলে পারি। এত দূর অবধি হলো। আচ্ছা, এবার এখান থেকে ইরেজ করে আমি জাস্ট এখানটা বাকি জিনিসটা করছি। তাহলে এখান থেকে এলএন কে আমাকে বার করতে হবে, এলএন কে বার করতে হবে। তাহলে এলএন কে ইকুয়াল টু আমার কি যাবে, এলএন কে সিটাকে যদি এদিকে রাখি আমি,
তাহলে RT-টা আমার এদিকে চলে গেল, তাহলে ডেল জি নট বাই RT মাইনাস হলো। এবার যদি কেসি করে দাও, কেসি ইকুয়াল টু এখানে তোমার কি ই টু দি পাওয়ার হয়ে যাবে, ই টু দি পাওয়ার বাকি যেটা আছে লিখে দাও ডেল জি বাই RT। তাহলে এটাই তোমার রিলেশন হয়ে গেল কি গিভস এনার্জির সাথে আমার কিসে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের। ঠিক আছে, এখানে অ্যাট ইকুইলিব্রিয়াম কিন্তু আমরা ডিসকাস করেছি, ঠিক আছে, মনে থাকবে যেন। আমরা এখন রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম করছি, ইকুইলিব্রিয়ামই আমরা সবকিছু জিনিস দেখবো। তো কেসির সাথে এটা রিলেশন আছে। আচ্ছা, এখানে এটা দিতে ভুলে গেছি, ডেল জি নট। ওকে, তাহলে এটা আশা করি গেল। আচ্ছা, এবার এখানে কিছু জিনিস আমি বলে দিই। এবার এই ডেল জি এর ভ্যালুর সাথে কেসির ভ্যালুটা, ঠিক আছে, যদি আমার ডেল জি এই যে গিভস এনার্জিটা আছে ডেল জি তোমার ফ্রি এনার্জিটা, এটার ভ্যালুটা 0 থেকে বেশি বা এটার ভ্যালুটা 0 থেকে কম, এটার ভ্যালুটা যদি 0 থেকে বেশি হয়, এটার ভ্যালুটা যদি 0 থেকে কম হয়, তাহলে যদি এটার ভ্যালুটা 0 থেকে কম হয়, যদি কম হয় তাহলে আমি কি বলেছিলাম স্পন্টেনিয়াস। তা যদি স্পন্টেনিয়াস হয় তাহলে কে এর ভ্যালুটা 1 এর থেকে বেশি হবে, তার মানে এর সাথে কে এর ভ্যালুটা 1 এর থেকে বেশি হবে, এর থেকে কে 1 এর থেকে কম হবে, এটা হয়ে যাবে আমার স্পন্টেনিয়াস, এটা হয়ে যাবে আমার নন স্পন্টেনিয়াস। ঠিক, এটা হয়ে যাবে স্পন্টেনিয়াস, এটা আমার নন স্পন্টেনিয়াস। এখান থেকে এই জিনিসটাই কিন্তু মনে রাখা জিনিস। ঠিক আছে, দেখো জি এর ভ্যালুটা 0 থেকে কম স্পন্টেনিয়াস, তাহলে যদি এটা 0 থেকে কম হয় তাহলে কে এর ভ্যালুটা 1 এর থেকে তো অবশ্যই বেশি হবে, ঠিক আছে, আর এটা যদি না হয় তাহলে 1 এর থেকে অবশ্যই কে এর ভ্যালুটা কম হলো। তাহলে এইটা ছিল তোমাদের কে কিউ জি রিলেশনশিপ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, বিশেষ করে এই ইকুয়েশনটা। ওকে, নেক্সট লে চ্যাটার্লিয়ার প্রিন্সিপাল। খুব ইজি একটা প্রিন্সিপাল, বুঝতে পারলে খুব ভালো, সব কোশ্চেন এখান থেকেই ম্যাক্সিমাম সলভ হয়ে যাবে। ওকে, নেক্সট টপিক আমাদের লে চ্যাটার্লিয়ার প্রিন্সিপাল। আচ্ছা, প্রথমে তো আমি থিওরিটিক্যাল জিনিসে বিশ্বাস করি না, থিওরিটিক্যাল জিনিসে বিশ্বাস করি না মানে কোনো জিনিসটাকে মুখস্থ করে সেই জিনিসটা বিশ্বাস করি না। আমি তোমাকে একটা জিনিস লিখে দেবো, তুমি মুখস্থ করে নেবে, পরীক্ষার খাতায় ভুলে যাবে, তখন তো চাপ হয়ে যাবে না। তো আগে দেখো জিনিসটা হচ্ছেটা কি। ধরো এখানে কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট আছে, এখানে সেটা প্রোডাক্ট আছে, টোটালটা নিয়ে, এই টোটালটা একটা সিস্টেমের ভিতরে আছে, এই টোটালটা কিসের ভিতরে আছে, একটা সিস্টেমের ভিতরে আছে। এবার সেই সিস্টেমে কি কি জিনিস থাকে, প্রেসার থাকে, ভলিউম থাকে, টেম্পারেচার থাকে, মেইনলি তো এই তিনটে জিনিসই ভ্যারি করে না, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। এবার ব্যাপারটা হচ্ছে ধরো কোনো একটা সিস্টেমেতে হয় আমি প্রেসার বাড়িয়ে দিলাম, না হলে ভলিউম বাড়িয়ে দিলাম, না টেম্পারেচার বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম। এবার এই যে আমি ধরো কোনো একটা রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে, ধরো আমি প্রেসারটা বাড়িয়ে দিলাম, তো লে চ্যাটার্লিয়ার প্রিন্সিপাল বলছে যে রিঅ্যাকশনটা যখন এরকম করে তুমি সিস্টেমের ভলিউমটা বাড়িয়ে দেবে, তো রিঅ্যাকশনটা দিকে এমন ভাবে প্রসিড হবে যে যা হোক করে আমরা যেটা বেড়ে গেছে ভলিউমটা ওটা যাতে একটু কমে যায়। ধরো কোনো একটা রিঅ্যাকশনের সিস্টেমের টেম্পারেচার বেড়ে গেছে, তো সিস্টেমের ভিতরে যে রিঅ্যাকশন গুলো জমছিল সিস্টেমেতে হঠাৎ করে তুমি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছো, আগুন দিয়ে বাড়িয়ে দিয়েছো, এবার সিস্টেমে যে রিঅ্যাকশন গুলো চলছিল তখন এবার ওরা যখন দেখছে যে আমার সিস্টেমে বেশি হিট হয়ে যাচ্ছে, তখন ওই রিঅ্যাকশন গুলো ঠিক এইরকম কিছু একটা রিঅ্যাকশন ওদের নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করবে যে যা করে সিস্টেমের হিটটা যেন কমিয়ে না যায়, আগের মতন হয়ে যায়। মানে তুমি প্রেসার বাড়াও, ভলিউম বাড়াও, টেম্পারেচার বাড়াও বা কমাও, ওটা ইকুইলিব্রিয়ামে যেই ধরনের স্টেটে ছিল ওরা চেষ্টা করবে বাই রিঅ্যাকশন নিজেদের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট করে আগে যেরকম স্টেটে ছিল সেই স্টেটে ফিরে আসা। বোঝা গেল? বুঝে, ধরো তুমি প্রেসার ছিল P1, সেখান থেকে তুমি P2 প্রেসার করে দিয়েছো কোনো একটা সিস্টেমে, তো সবসময় সিস্টেমের যে রিঅ্যাকশন গুলো চলছে সেই রিঅ্যাকশন গুলো ট্রাই করবে যে আমরা নিজেদের মধ্যে এমন কিছু অ্যাডজাস্টমেন্ট করি যে আমরা প্রেসার 2 থেকে আবার যে প্রেসার 1টা ছিল সেখানে ফিরে আসি। ধরো টেম্পারেচার 1 থেকে টেম্পারেচার 2 তে চলে গেছে, এখন সিস্টেমের টেম্পারেচার বেড়ে গেছে বা কমে গেছে, ধরো বেড়ে গেছে, তো রিঅ্যাকশনসটা খুব এমন ভাবে হবে যেন আবার T2 থেকে T1 এ রিচ করতে পারি এরকম। তাহলে লে চ্যাটার্লিয়ার প্রিন্সিপাল এটাই বলছে যে কোনো একটা সিস্টেমে যখন আমরা প্রেসার, ভলিউম, টেম্পারেচারের মধ্যে মানে যেই কন্ডিশনস গুলো আমাদের ইকুইলিব্রিয়ামকে হিট করে, এফেক্ট করে, সেই ধরনের কোনো জিনিস যদি আমি চেঞ্জ করি,
তখন আমার কেমিক্যাল রিঅ্যাকশনটা খুব এমন ভাবে অ্যাডজাস্ট হবে যে যে এফেক্টটা আমরা করেছি সেই এফেক্টে যেন ওভার রিঅ্যাক্ট সে করতে পারে, সেরকম ভাবেই জিনিসটা হবে। তো বাই ডেফিনেশন যদি বলি, the change in the change in the change in the factor which the change in the factor which factor that the change in the factor, আচ্ছা which লিখতে হবে অসুবিধা নেই, which determine কি ডিটারমাইন করবে না ইকুইলিব্রিয়াম, ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন, আচ্ছা আমি ভুল লিখে দিয়েছি, ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশনস, মানে একটা ধরো সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে, সেই ইকুইলিব্রিয়ামকে কোন কোন জিনিস হিট করতে পারে সেই সব ফ্যাক্টরস গুলো। দ্য চেঞ্জ ইন দ্য ফ্যাক্টর হুইচ ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সেই ফ্যাক্টর গুলোতে চেঞ্জ হলো যেইগুলো না একটা সিস্টেমের ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে ডিটারমাইন করে। দ্য চেঞ্জ ইন দ্য ফ্যাক্টর হুইচ ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশনস will cause accordingly to reduce or কি বলবো, তো আচ্ছা সবসময় যে রিডিউস করে তা তো না, তো রিডিউস লিখলাম, to reduce বা counteract or counteract লিখছি, counteract, তো reduce or counteract the effect of change in the equilibrium। নিচে থেকেই লিখলাম, আমি জানি না অ্যাকচুয়ালি মিনিংটা কি হয়, মানে যেটা আমি যেটা বললাম সেটা মিনিংটা লিখলাম, লেটারালি যেটা অ্যাকচুয়াল বলছে সেটা লিখলাম, এটা কোনো বইয়ের ডেফিনেশন না, এটা আমি নিচে থেকে লিখলাম। বলতে চাইছি দ্য চেঞ্জ ইন দ্য ফ্যাক্টর, সেই ফ্যাক্টর গুলোতে চেঞ্জ, কোন ফ্যাক্টর গুলো হুইচ ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশনস, কোন কোন ফ্যাক্টর ইকুইলিব্রিয়াম কন্ডিশন তোমরা সবাই জানো, পিভিটি, এই তিনটে জিনিস আমার খুব একটা ইকুইলিব্রিয়ামে সিস্টেমে এফেক্ট করে যায়। এই যে ফ্যাক্টর গুলো আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে হিট করলো উইল কজ accordingly will cause লিখবো না, will react accordingly to reduce, মানে যেইগুলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হিট করলো তাদের সাথে রিঅ্যাক্ট করবে accordingly to reduce বা counter react the effect, যে এফেক্টটা হলো of the change in the equilibrium, যে ইকুইলিব্রিয়ামের চেঞ্জটা হলো সেই চেঞ্জটাকে রিডিউস বা কাউন্টার রিঅ্যাক্ট করতে আমাদের সুবিধা করবে, সেটাই বলছে আমাদের লে চ্যাটার্লিয়ার প্রিন্সিপাল। মানে তোমরা বুঝতে পেরেছো যে এক্সাম্পলটা দিলাম, এখানে প্রেসার ভলিউমে দিয়েছিল, আচ্ছা ধরে নাও একটা কোনো ভলিউম থেকে V1 এ গেছে, প্রথমে সিস্টেমের ভলিউম ছিল V1, যখন V1 ছিল তখন সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে ছিল, এবার সমস্যাটা হয়েছে তুমি ভলিউম বাড়িয়ে দিচ্ছ, এখন সিস্টেমটা ইকুইলিব্রিয়াম হারিয়ে ফেলেছে, এবার রিঅ্যাকশনটা খুব এমন ভাবেই হবে যে ভলিউমটা যেন আবার আগের মতন ভলিউমে ফিরে চলে আসে, সেটাই চেষ্টা করবে রিঅ্যাকশনটা। এই জিনিসটাই এক্সপ্লেন করছে লে চ্যাটার্লিয়ার প্রিন্সিপাল। এবার এই লে চ্যাটার্লিয়ার প্রিন্সিপালটা আমরা যখন বোঝা হয়ে গেছে তখন আমরা দেখবো যে ফ্যাক্টরস এফেক্টিং ইকুইলিব্রিয়াম কি কি আছে, কেমন কেমন ভাবে আছে, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা যেটা করবো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর থিওরিটিক্যাল কোশ্চেন আছে, ছোট ছোট 1, 2 নম্বর 3 নম্বরের কোশ্চেন আমি দেখেছি আসে, তো এই জিনিসটা একটু ভালো করে দেখো। তাহলে এবার আমরা দেখবো দ্য ফ্যাক্টরস এফেক্টিং equilibrium। of a system। আচ্ছা, প্রথম কি কি ফ্যাক্টর আছে যেটা সিস্টেমকে এফেক্ট করতে পারে, ঠিক আছে? যদি আমি বলি কনসেন্ট্রেশন চেঞ্জ করে দেবো, কনসেন্ট্রেশন যদি আমি বলি চেঞ্জ করে দেবো কোন একটা সিস্টেমে, তাহলে এখান থেকে কি চেঞ্জ হবে?
রিঅ্যাকশন কোশেন্ট চেঞ্জ হয়ে যাবে, রিঅ্যাকশন কোশেন্ট অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যদি আমি বলি কোন একটা জিনিসের টেম্পারেচার চেঞ্জ করে দেবো, যদি আমি বলি কোন একটা জিনিসের টেম্পারেচার চেঞ্জ করে দেবো, তাহলে এখান থেকে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যদি আমি বলি যে আমরা প্রেসার ভলিউম সব চেঞ্জ করে দেবো, প্রেসার বা ভলিউম চেঞ্জ করব, তাহলে এইখান থেকেও তোমার রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার এই তিনটে ফ্যাক্টরকে আলাদা আলাদা করে আমরা জাস্টিফাই করব। তাহলে প্রথম যেটা জাস্টিফাই করব, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। আচ্ছা, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। এবার ধরো একটা রিঅ্যাকট্যান্ট আছে, এখান থেকে প্রোডাক্ট যাচ্ছে। এবার তুমি কি করলে, যে রিঅ্যাকট্যান্টটাকে ইনক্রিজ করে দিলে, রিঅ্যাকট্যান্টটা কনসেন্ট্রেশন ইনক্রিজ করে দিলে, রিঅ্যাকশনের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করে দিলে। এবার যখনই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করে দেবে, তখন জিনিসটা কি হবে, যখন এটা তুমি ইনক্রিজ করবে, তখন তুমি এটা তো ইকুইলিব্রিয়ামে ছিল, ধরো রিঅ্যাকশন যেমন ছিল, রিঅ্যাকট্যান্ট যেমন ছিল, প্রোডাক্ট যেমন ছিল, এখন তুমি যদি এইটাকে ইনক্রিজ করে দাও, তার মানে ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে গেল। এখন রিঅ্যাকশনটা খুব এমন ভাবে হবে যা হোক করে দুদিকেরটা আবার যেমন ইকুইলাইজ ছিল সেরকম হয়ে যায়। তো এখন যদি আমি এটাকে ইনক্রিজ করি, তো রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট বেশি ফর্ম হবে, তাই না? তার মানে জিনিসের রিঅ্যাকশনটা ফরওয়ার্ড রিঅ্যাকশন হয়ে যাবে। এবার ধর আমি প্রোডাক্টটা ইনক্রিজ করে দিলাম, প্রোডাক্টটাকে যদি আমি ইনক্রিজ করে দিই, আচ্ছা এটা আমার 1, তাহলে এইটা আমার 1, তাহলে 1 নম্বর কন্ডিশনে ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে যখন আমি রিঅ্যাকট্যান্ট ইনক্রিজ করছি। এবার ধরো 2 নম্বর কন্ডিশনে আমি প্রোডাক্ট ইনক্রিজ করছি, তো প্রোডাক্ট ইনক্রিজ যখনই করছি তখন ইকুইলিব্রিয়ামটা হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা যাচ্ছে, মানে এবার প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্টটা বেশি ফর্ম হবে, প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্টটা বেশি ফর্ম হবে, তার মানে এটা হয়ে যাবে আমার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে 2 নম্বর কন্ডিশনে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হলো। সেম ভাবে যদি রিঅ্যাকট্যান্টটাকে তুমি ডিক্রিজ করো, যদি রিঅ্যাকশনটা তুমি ডিক্রিজ করে দাও, যদি রিঅ্যাকট্যান্টটা ডিক্রিজ করো, তার মানে ডিক্রিজ হয়ে গেল রিঅ্যাকট্যান্ট, এবার প্রোডাক্টটা বেশি হয়েছে, রিঅ্যাকট্যান্ট কমে গেছে, মানে প্রোডাক্টের লোকগুলো ছুটে আসবে রিঅ্যাকট্যান্টের দিকে। মানে এইটাও তোমার প্রোডাক্ট যখন এইটাকে তুমি ডিক্রিজ করছো, রিঅ্যাকট্যান্ট ডিক্রিজ করছো, প্রোডাক্ট থেকে আবার রিঅ্যাকট্যান্টে আসবে, তার মানে এই যে এখানে ডিক্রিজ করলে এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে ফেভার করছে, মানে এইটা 3 নম্বর কন্ডিশনটাও ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। এবার ধরো তুমি প্রোডাক্ট ডিক্রিজ করে দিলে, তুমি প্রোডাক্টটাও ডিক্রিজ করতে পারবে না, মানে এই দুটোকে ইনক্রিজ ডিক্রিজ করলে প্রোডাক্টটা কেমন ইনক্রিজ ডিক্রিজ হবে সেটা। এবার তুমি প্রোডাক্টটা ধরো ডিক্রিজ করে দিলে, এবার এইটা যদি ডিক্রিজ হয়ে যায়, তার মানে এখান থেকে এদিকে আসবে, তখন ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, তার মানে যে 4 নম্বর কন্ডিশনটা সেটা ফরওয়ার্ড রিঅ্যাকশনকে ফেভার করবে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশনটা অনেকটা এরকম, যে রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্টে আমি কনসেন্ট্রেশনের সাথে যদি একটুখানি ছেড়খানি করি, ওরা নিজেদের মধ্যে কিভাবে ব্যালেন্স হবে সেই জিনিসটা, এখানে কখন ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে কখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে সেই জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে। তাহলে কনসেন্ট্রেশনের চেঞ্জটা আমাদের গেল। ওকে, এবার আমরা দেখবো টেম্পারেচারের চেঞ্জটা। তাহলে নেক্সট আমরা দেখবো চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার। আচ্ছা, বলে দিই চেঞ্জ ইন টেম্পারেচারটাকে বুঝতে গেলে তোমাদেরকে কিন্তু অল ওভার হোল একটা সিস্টেম বুঝতে হবে, অল ওভার হোল একটা সিস্টেম বুঝতে হবে। তার মানে আমার কাছে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে ধরো আমার কাছে একটা সিস্টেম আছে, এত বড় একটা সিস্টেম আছে, এইখানে অনেক কিছু রিঅ্যাকশন হচ্ছে, এখানে অনেক কিছু রিঅ্যাকশন হচ্ছে, এর একটা টেম্পারেচার হচ্ছে T1, ঠিক আছে, গোটা সিস্টেমের টেম্পারেচার কিন্তু T1, এখানে রিঅ্যাকশন চলছে। এবার ধরো তুমি T1 থেকে টেম্পারেচার করেছো T2, এবং দাঁড়িয়েছে এমন যে T2টা টেম্পারেচার T1 এর থেকে বেশি, তার মানে এখানে তুমি টেম্পারেচার ইনক্রিজ করেছো, মানে এখানে কি করেছো তুমি ইনক্রিজ করেছো, ইনক্রিজ ইন টেম্পারেচার করেছো। আচ্ছা, এবার যখন একটা সিস্টেমে T1 থেকে T2 টেম্পারেচারে গেছে, কোন একটা সিস্টেম T1 থেকে T2 টেম্পারেচারে গেছে, মানে এই যে সিস্টেমটা ছিল একটা ইকুইলিব্রিয়ামে ছিল, প্রথমে তো ইকুইলিব্রিয়ামে ছিল, ইকুইলিব্রিয়ামে T1 টেম্পারেচার ছিল, এখন তুমি ইকুইলিব্রিয়াম কে নষ্ট করে দিয়েছো, দিয়ে T2 করে দিয়েছো, ইনক্রিজ করে দিয়েছো টেম্পারেচার।
এবার সমস্যাটা হচ্ছে এই যে রিয়াকশন গুলো হচ্ছিল নর্মাল ভাবে হচ্ছিল, এবার সিস্টেমে টেম্পারেচার গেছে বেড়ে। এবার তো সিস্টেমে টেম্পারেচার যখন বেড়ে গেছে এমন কিছু চাই যে কি করবে টেম্পারেচারটাকে পুরোটাকে টেনে নেবে যাতে কমিয়ে দেয়। এবার যদি সিস্টেমে টেম্পারেচার বেড়ে গেছে তো এমন কি রিয়াকশনস হয় যেই রিয়াকশনসরা টেম্পারেচারটাকে টেনে নেয় নিজের দিকে, নিজে টেম্পারেচার খেয়ে ফেলে, সামনে সামনে টেম্পারেচার আসলে খেয়ে ফেলে। তো আমরা কি জানি কোথায় টেম্পারেচারটা ভিতরে ঢোকে না এন্ডোথার্মিক রিয়াকশনে। তার মানে যখন আমার টেম্পারেচার আমি বাড়িয়ে দেবো তখন আমার এন্ডোথার্মিক রিয়াকশন হবে, এন্ডোথার্মিক রিয়াকশনটা ফেভার করবে, ফেভারস এন্ডোথার্মিক রিয়াকশনস। ঠিক আছে, এবার তুমি আবার টি2তেই গেছো কিন্তু টি1টার থেকে টি2টা তুমি টেম্পারেচার কমিয়ে দিয়েছো, মানে এখন সিস্টেমের টেম্পারেচার খুবই অভাব, এবার খুবই অভাব। তার মানে এখন তোমাদের যে রিয়াকশনস গুলো চলবে এমন কিছু একটা রিয়াকশন করে যাতে করে আমার সিস্টেমটা যেমন আগে টেম্পারেচার ছিল সেরকম টেম্পারেচার হয়ে যায়। এবার এমন কি রিয়াকশন আছে যেখানে টেম্পারেচার তোমার বেরিয়ে সিস্টেমে দিতে পারবো, এক্সোথার্মিক। এক্সোথার্মিক কি হয় টেম্পারেচার বেরিয়ে চলে যায়। তার মানে টেম্পারেচার যখন কমে যাবে তখন আমার এখানে যদি আমি ডিক্রিজ ইন টেম্পারেচার করে দিই, ডিক্রিজ ইন টেম্পারেচার যদি আমি করে দিই তখন আমার এক্সোথার্মিক রিয়াকশন হতে শুরু করবে, এক্সোথার্মিক রিয়াকশন হতে শুরু করবে। তাহলে বোঝা গেল যখন টেম্পারেচারটাকে আমি কমিয়ে দিলাম, যখন টেম্পারেচারটা আমার কমে গেল তখন সিস্টেমে টেম্পারেচার কম, মানে রিয়াকশন গুলো এমন ভাবে হবে যাতে সিস্টেমে টেম্পারেচার দিতে পারে, মানে নিজের রিয়াকশন গুলো এমন ভাবে করে যাতে টেম্পারেচার বাইরে সিস্টেমে দিয়ে দিল, মানে এক্সোথার্মিক রিয়াকশন হলো। যখন টেম্পারেচার আমি দিলাম বাড়িয়ে এখন সিস্টেমে প্রচুর গরম, ভাল লাগছে না, নিয়ে তো তুই যা বেরিয়ে যা, তখন সিস্টেমে এমন কিছু রিয়াকশন হতে হবে যেই রিয়াকশন গুলো টেম্পারেচারকে টেনে নেবে। তাই জন্য টেম্পারেচার টানা রিয়াকশন এন্ডোথার্মিক, টেম্পারেচার বের করে দেওয়ার সিস্টেম হচ্ছে এক্সোথার্মিক। তাই জন্য যখন টেম্পারেচার বাড়াবো তখন এন্ডোথার্মিক রিয়াকশন হবে, যখন টেম্পারেচার কমাবো তখন আমার এক্সোথার্মিক রিয়াকশন হবে। ওকে, নেক্সট তাহলে টেম্পারেচারের চেঞ্জটাও আমাদের বোঝা গেল। নেক্সট আছে প্রেসার আর ভলিউম। এবার প্রেসার আর ভলিউমটাকে আমরা এক কাছে কেন লিখেছি, কারণ আছে, কারণ প্রেসার আর ভলিউম আমরা একসাথে বুঝবো। টেম্পারেচার টেম্পারেচারের সাথে প্রেসার ভলিউম, ভলিউম চেঞ্জ। আচ্ছা ধরো তোমার কাছে একটা পিস্টন আছে, এইখানে ইয়ে ছিল, এবার তুমি এখান থেকে এদিকে প্রেসার দিলে, একটা নর্মাল প্রেসার ছিল এখানে, একটা P1 ছিল এখানে V1 ছিল। এখন তুমি প্রেসারটা এমন ভাবে দিয়েছো এইখানে তোমার পিস্টনটা চলে গেছে, এখানে এখন প্রেসারটা দাঁড়িয়েছে P2 আর ভলিউমটা দাঁড়িয়েছে V2। তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ ভলিউম আগে বেশি ছিল ভলিউমটা কমে গেছে, তার মানে ভলিউমটা আগে বেশি ছিল এখন ভলিউমটা কমে গেছে। আর P1টা প্রথমে বেশি ছিল, সরি কম ছিল, এখন P2টা বেড়ে গেছে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস তো বলতে পারি যে P1 বাড়লে V কমবে, P বাড়লে V কমবে, আর V বাড়লে P কমবে, তাহলে P ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/V। এই জিনিসটা বলতে পারি, এই জিনিসটা দেখে। আচ্ছা এবার আসি আমি রিঅ্যাকশনসে, এবার আসি আমি রিঅ্যাকশনসে। কোনো একটা রিঅ্যাকশন থেকে আমি যাচ্ছি প্রোডাক্টে, কোন একটা রিঅ্যাকশন থেকে আমরা যাচ্ছি প্রোডাক্টে। এবার এখান থেকে প্রেসার ভলিউমের কি ব্যাপার আছে, ধরো আমি প্রেসারটাকে, ধরো একটা কোনো রিঅ্যাকশন কোনো একটা সিস্টেমে হচ্ছিল, একটা সিস্টেমেতে এই রিঅ্যাকশন থেকে প্রোডাক্টে যাচ্ছিল কোনো একটা সিস্টেমে। এখন সিস্টেমে প্রথমে P1 ছিল, তো P1 থেকে আমি P2 করে দিয়েছি প্রেসার, পুরো সিস্টেমের P1 থেকে P2 প্রেসার করে দিয়েছি। এবার যদি হয়ে যায় P2 প্রেসারটা P1 এর থেকে বেশি, মানে তুমি প্রেসার যদি বাড়িয়ে থাকো, যদি প্রেসার ইনক্রিজ করে থাকো, ইনক্রিজ ইন, যদি প্রেসার তুমি ইনক্রিজ করে থাকো তাহলে সবসময় মনে রাখবে যে যদি তুমি প্রেসার ইনক্রিজ করে থাকো তাহলে যে নাম্বার অফ মোলস যেদিকে আমার কম থাকবে, যেদিকে নাম্বার অফ মোলস আমার কম থাকবে আর যেদিকে নাম্বার অফ মোল বেশি থাকবে, তো নাম্বার অফ মোল যেদিকে বেশি থাকবে সেদিক থেকে নাম্বার অফ মোল যেদিকে কম থাকবে সেদিকে যাবে। ঠিক আছে, যেদিকে নাম্বার অফ মোলস বেশি থাকবে সেখান থেকে নাম্বার অফ মোলস যেখানে কম থাকবে সেদিকে যাবে। এখন যদি আমি কোনো একটা কি বলি, কোনো একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো CO প্লাস H2। ঠিক আছে, একটা এক্সাম্পল নিলাম CO প্লাস H2, এখান থেকে আমি পাচ্ছি CH4 প্লাস H2। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে, এগুলোকে করতে হবে ব্যালেন্স। ব্যালেন্স যখনই করবে তখন এইখানে H4 আছে, এখানে তুমি 3 দেবে,
তাহলে একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা অক্সিজেন, একটা কার্বন, একটা কার্বন, 6 2 6 3 2 6 হলো। আচ্ছা, এবার দেখো এখানে নাম্বার অফ মোলস দেখো, এখানে 1 মোল আছে, এখানে 3 মোল আছে, এখানে 1 মোল আছে, এখানে 1 মোল আছে, তার মানে এখানে টোটাল 4 মোল আছে, এখানে টোটাল 2 মোল আছে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, যখন তুমি প্রেসার বাড়াবে, যখন তুমি প্রেসারটাকে ইনক্রিজ করবে, তখন যেখানে মোর মোর মোল থেকে লেস মোলের দিকে যাবে রিঅ্যাকশনটা, মোর মোল যেখানে আছে সেখান থেকে লেস মোলের দিকে যাবে। মানে দেখো এখানে 4 মোল আছে, এখানে 2 মোল আছে, মানে রিঅ্যাকট্যান্টটা তোমার 4 মোল ছিল, প্রোডাক্টটা তোমার 2 মোল আছে, তার মানে যখন তুমি প্রেসারটা বাড়াবে তখন এইখান থেকে এই দিকে যাবে রিঅ্যাকশনটা, মানে তোমার ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। ঠিক আছে, এবার ধরো এই যে তুমি বাড়িয়েছো, এবার তুমি এখানে কমিয়ে দাও, এবার তুমি প্রেসারটা কমিয়ে দাও। এটা কখন, মোর মোল থেকে কখন হবে, যখন এইটা হবে, যখন তুমি ইনক্রিজ ইন প্রেসার করবে, যখন তুমি প্রেসারটাকে ইনক্রিজ করবে, যখন প্রেসারটাকে ইনক্রিজ করবে। এবার তুমি যদি প্রেসারটাকে ডিক্রিজ করো, এবার যদি তুমি প্রেসারটাকে ডিক্রিজ করো, যখন এখানে প্রেসারটাকে আমি ইনক্রিজ করেছি তখন, এবার ধরো প্রেসারটাকে ডিক্রিজ করেছো, তো অবভিয়াসলি উল্টো দিক উল্টো পাল্টে হাঁটবে, তাহলে প্রেসারটা এখানে ব্যাকওয়ার্ডে আসবে, যখন তোমার প্রেসারটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে যখন তোমার প্রেসারটা কমাবে। এবার আমি কি বলেছি, একটা জিনিস বুঝলে অন্যটা, কেন আমি প্রেসার ভলিউমকে এক কাছে করেছি, তুমি দেখেছো প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, তার মানে প্রেসার যদি আমি বাড়াই, তাহলে যদি নম্বর এখান থেকে যদি এইদিকে যায়, তার মানে এইটাই হবে যখন ভলিউম কমবে তখন। বোঝা গেল, প্রেসার বাড়ানো মানে ভলিউম কমানো, তার মানে যদি 4 থেকে মানে নাম্বার অফ মোলস এখানে বেশি থাকবে আর যেখানে নাম্বার অফ মোলস কম থাকবে, এখান থেকে এদিকে যাচ্ছে, যদি প্রেসার বাড়াতে এদিক থেকে এদিকে যায়, তাহলে ভলিউম কমলেও এদিক থেকে এদিকে যাবে। সিমিলারলি যদি প্রেসার কমালে আমার এই না কম থেকে বেশিতে আছে, তাহলে ভলিউম যদি আমি বাড়াই, তাহলে আমার এখান থেকে এদিকে আসবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আলটিমেটলি এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানটা আমি লিখে দিচ্ছি, আমার মোর নাম্বার অফ মোলস যেদিকে থাকবে সেদিক থেকে লেস নাম্বার অফ মোলসে যাবে, কখন, যখন প্রেসারটাকে বাড়াবে বা ভলিউমটাকে কমাবে তখন। সেটা ফরওয়ার্ড রিঅ্যাকশন হতে পারে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হতে পারে। যদি মোর নাম্বার থেকে লেসের দিকে যাবে, যদি প্রেসারটাকে বাড়াও ভলিউমটাকে কমাও। আর যদি লেস থেকে মোরের দিকে যাবে, লেস থেকে মোরের দিকে যাবে কখন, যখন প্রেসারটাকে কমাবে ভলিউমটাকে বাড়াবে। এইটা ছিল তোমার নরমালি। ঠিক আছে, একটু আপ ডাউন গুলো বুঝে নেবে। ঠিক, তাহলে এইখানে তোমার হয়ে গেল প্রেসারের সাথে ভলিউম চেঞ্জ। এবার তোমাকে বলে দিই ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের সাথে তো কোনো ধরনের আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কোনো যায় আসে না, ওটা শুধু রেট অফ রিঅ্যাকশনসকে ডিফাইন করে, তো ক্যাটালিস্টকে আমরা এখানে ফেলি না। তো আজকে যে আমাদের ফ্যাক্টরস এফেক্টিং ইকুইলিব্রিয়াম ছিল এটা আমাদের হয়ে গেল। তো আমাদের কেমিক্যাল যে ইকুইলিব্রিয়ামের মোটামুটি টপিক আমরা কভার করে বলেছি। নেক্সট ক্লাস থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম নেক্সট ক্লাস থেকে করবো। ঠিক আছে, আশা করি আজকে আমি বোঝাতে পেরেছি। আজকে ক্লাসটা এতটাই, থ্যাংক ইউ।